প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব। তো আসো শিক্ষার্থীবৃন্দ, আমরা চতুর্থ অধ্যায়ের কি পড়াবো সেটা একটু জেনে নিই। তাহলে আমরা চতুর্থ অধ্যায়ে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস খ্রিস্টপূর্ব 326 হতে 1204 খ্রিস্টাব্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে যে অধ্যায়টা যাব, এই অধ্যায়টা হচ্ছে চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস খ্রিস্টপূর্ব 326 হতে 1204। তাহলে আমরা এই অধ্যায়ে যাওয়ার আগে একটু চিত্র দেখব। তোমরা একটু লক্ষ্য করো, আমার হাতে এই চিত্রটা দেখো। এই চিত্রতে লেখা যাচ্ছে সোমপুর বিহার, পাহাড়পুর, নওগাঁ। সোমপুর বিহার, পাহাড়পুর, নওগাঁ। আর একটা চিত্র দেখো, পুকুরে বড় মাছ ছোট মাছকে গিলে ফেলছে। আমরা এই চিত্রটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা যে দুটো চিত্র দেখলাম, চিত্রতে কি সোমপুর বিহার, আর একটা হচ্ছে পুকুরে বড় মাছ ছোট মাছকে গিলে খেয়ে নিচ্ছে। আমরা চিত্র দেখলাম। এখন আমরা এই অধ্যায় থেকে যেগুলো জানবো সেইগুলোতে যাব। তাহলে আমরা আজকে এই অধ্যায়ে জানব বাংলার মৌর্য শাসন। এই অধ্যায় থেকে আমরা জানব বাংলার মৌর্য শাসন কাল পরিচালিত হতো কিভাবে? দুই নম্বর হচ্ছে সেনদের বক্র ক্ষত্রিয় বলা হয় কেন? 3 নম্বর হচ্ছে স্বাধীন গৌড় রাজ্যের সূচনা হয় কিভাবে? স্বাধীন গৌড় রাজ্যের সূচনা হয় কিভাবে? তারপর জানব জাতি হিসাবে মানে সেনদের পাল বংশের প্রতিষ্ঠাতা কে? 4 নম্বর জানব পাল বংশের প্রতিষ্ঠাতা কে? আর একটি জানব, সেটা হচ্ছে গোপাল কিভাবে সিংহাসনে বসেন? গোপাল কিভাবে সিংহাসনে
সিংহাসনে বসেন। তাহলে আমরা আজকে এই অধ্যায় থেকে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, এই অধ্যায় থেকে আমরা জানব কি কি বাংলার মধ্য শাসনকাল পরিচালিত হতো কিভাবে, সেনদের বক্র ক্ষত্রিয় বলা হয় কেন, স্বাধীন গৌড় রাজ্যের সূচনা হয় কিভাবে, পাল বংশের প্রতিষ্ঠাতা কে, গোপাল কিভাবে সিংহাসনে বসেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো আমার আজকের এই চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলি। তাহলে আমরা প্রথমে এই প্রশ্নটার উত্তরে যাব, বাংলার মধ্য শাসনকাল পরিচালিত হতো কিভাবে, তাই তো? অবশ্যই সবাই মনোযোগ দাও। বাংলার মধ্য শাসনকাল পরিচালিত হতো কিভাবে? মৌর্য সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয়েছিল, মৌর্য সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয়েছিল উত্তরবঙ্গ আনুমানিক দ্বিতীয় ও তৃতীয় শতকে। সে সময় মৌর্য শাসনের প্রাণকেন্দ্র ছিল পুণ্ডনগর, বর্তমান বগুড়ার 5 মাইল উত্তরে মহাস্থানগড়ে অবস্থিত। মনে করা হয় মহামন্ত্র এই মহামন্ত্র নামক একজন রাজপ্রতিনিধির মাধ্যমে তখন বাংলায় মৌর্য শাসন কাজ পরিচালিত হতো। আর এটাই এইভাবেই বাংলার মৌর্য শাসনকাল পরিচালিত হতো। তাহলে আমরা এই যে বাংলার মৌর্য শাসনকাল পরিচালিত হতো কিভাবে জানতে পারলাম। এরপর আমরা 2 নম্বরে যাব। এটা ক্লিয়ার 1 নম্বর। 2 নম্বরে যাব, সেনদের বক্র ক্ষত্রিয় বলা হয় কেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেনদের বক্র ক্ষত্রিয় বলা হয় কেন? তোমাদের অবশ্যই এটা জানা দরকার। সেনরা প্রথমে ব্রাহ্মণ, তোমাদেরকে এর আগে আমরা পড়িয়েছি এই অধ্যায়, তোমরা অবশ্যই জানো যে সেনদের বক্র ক্ষত্রিয় বলা হয় কেন? সেনরা প্রথমে ব্রাহ্মণ, পরে তারা তাদের কি পেশা পরিবর্তন করার জন্য তাদেরকে কি বলা হয়? বক্র ক্ষত্রিয় বলা হয়। তাহলে তারা প্রথমে ব্রাহ্মণ থাকে, পরে তারা পেশা পরিবর্তন করার কারণে তাদেরকে বক্র ক্ষত্রিয় বলা হয়। বুঝতে পেরেছ? সেনদের বক্র ক্ষত্রিয় বলা হয়, তারা যে প্রথমে ব্রাহ্মণ ছিল, পরবর্তীতে তারা পেশা পরিবর্তন করে ক্ষত্রিয় হয়, তাদেরকে বক্র ক্ষত্রিয় বলা হয়। এই যে এখানেও তাই আছে। এই বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন সামন্ত রাজা ছিলেন। এই বংশের প্রতিষ্ঠাতা ছিল, সেন বংশের প্রতিষ্ঠাতা ছিল হেমন্ত সেন, আর হেমন্ত সেন রাজা ছিলেন সেন বংশের। আর এভাবে তারা ব্রাহ্মণ থেকে মানে বক্র ক্ষত্রিয় বলা হতো। এই জন্যে, কী জন্যে? যে তারা প্রথমে ব্রাহ্মণ, পরে তারা তাদের পেশা পরিবর্তন করার জন্য তাদেরকে বলা হতো বক্র ক্ষত্রিয়। তাহলে সেনদের বক্র ক্ষত্রিয় বলা হয় কেন? ক্লিয়ার? 2 নম্বর শেষ। এরপরে আমরা 3 নম্বরে যাব, স্বাধীন গৌড় রাজ্যের সূচনা হয় কিভাবে? স্বাধীন গৌড় রাজ্যের সূচনা হয় কিভাবে? তোমরা সবসময় প্রশ্ন ঠিক করে দেখে নিবা। স্বাধীন গৌড় রাজ্যের সূচনা হয় কিভাবে? সেনদের শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। দীর্ঘদিন বাংলার কোনো যোগ্য শাসক ছিল না। দীর্ঘদিনের এই অরাজকতার সময় স্বাধীন রাজ্যের যে সূচনা হয়েছিল, সেই সময় এই স্বাধীন রাজ্যের সূচনায় হাল ধরেছিল কি গোপাল নামের এক নেতা। এই গোপালই এই গৌড় রাজ্যের সূচনা ঘটিয়েছিল।
3 নম্বর। 4 নম্বর, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। গোপাল কিভাবে সিংহাসনে বসেন? এরপরে আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে গোপাল কিভাবে সিংহাসনে বসেন। তাহলে আমরা একটু চলে যাই, গোপাল কিভাবে সিংহাসনে বসেন। একটু আগে বললাম যে শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না। দীর্ঘদিনের এই অরাজকতার অবসানের জন্য দেশের প্রবীণ নেতারা মনস্থির করেন যে তারা বিপদ ভুলে একজনকে স্বেচ্ছায় রাজপথে অসীন করবেন এবং তার প্রভুত্ব স্বীকার করবেন। এভাবে গোপালকে এজন্যই, এই কাজের জন্যেই গোপালকে নির্বাচিত করা হয় এবং তিনি সিংহাসনে বসেন। তাহলে আমরা আজকের এই প্রশ্ন কি জানলাম? বাংলার মধ্য শাসনকাল পরিচালিত হতো কিভাবে, সেনদের বক্রক্ষত্রিয় বলা হয় কেন, স্বাধীন গৌড় রাজ্যের সূচনা হয় কিভাবে, পাল বংশের প্রতিষ্ঠাতা কে, গোপাল কিভাবে সিংহাসনে বসেন। আজকের এই অধ্যায়ের এই প্রশ্নটা, এই ছোট ছোট প্রশ্নগুলো জানলাম। আর এই অধ্যায়ের মূল যে বিষয়গুলো সেইগুলো একটু তোমরা লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবা। এই অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের যে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস খ্রিস্টপূর্ব 326 হতে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত পাল রাজাদের শাসনকাল থেকে ধারাবাহিকভাবে বাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করা যায়। বিচ্ছিন্নভাবেই বাংলার রাজনৈতিক জীবনের বিকাশ ঘটেছে। মৌর্য ও গুপ্ত শাসনের অবসানের পর এক অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়। উত্তর বাংলার রাজা শশাঙ্ক খুব শক্তিশালী রাজা ছিলেন। তার মৃত্যুর পর দীর্ঘকাল বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না। ফলে রাজ্য জুড়ে অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দেয়। প্রায় 100 বছর এ অবস্থার মধ্যে কাটে। এরপর গোপাল নামে এক নেতা এই অরাজকতা ও বিশৃঙ্খলার অবসান ঘটান এবং পাল বংশের প্রতিষ্ঠা করেন। দ্বাদশ শতকের মাঝামাঝি, অর্থাৎ 12 শতকের মাঝামাঝি সময়ে পাল বংশের প্রতিষ্ঠা করেন। এরপর সেন বংশের পূর্ব বাংলায় রাজ্য স্থাপন করে। প্রায় 200 বছর সেন শাসন অব্যাহত ছিল। ত্রয়োদশ শতকের প্রথম দশকে মুসলমান শক্তির হাতে সেন বংশের অবসান ঘটে। শুরু হয় এক নতুন অধ্যায়, বাংলার মধ্যযুগ। এই ছিল আমাদের এই অধ্যায়ের মূল পয়েন্ট। তোমাদের এরপরে বাসার কাজ দিচ্ছি। তোমাদের বাসার কাজ এই চতুর্থ অধ্যায় থেকে আমরা বাসার কাজ থাকছে। চতুর্থ অধ্যায়ে একটা সৃজনশীল প্রশ্ন। তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু প্রশ্নটা লিখে নিতে পারো। প্রশ্নটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। লক্ষ্য করো, সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা হচ্ছে অজয়। উদ্দীপকটা একটু মনোযোগ দাও। অজয় তার পরিবারের পুরাতন নিবাস ত্যাগ করে নবীনগরে নতুনভাবে বসবাস শুরু করেন। কালক্রমে তিনি নবীনগরের শাসন ক্ষমতার অধিকারী হন। এখানকার উন্নয়নের জন্য তিনি বহুবিধি কার্য সম্পাদন করেন। এছাড়া তার পরবর্তী বংশধরেরাও শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্য বিশেষ অবদান রাখেন। তার এলাকায় বসবাসরত বিভিন্ন ধর্মের লোকজন বৈষম্য শিকার হন। তাহলে আমরা উদ্দীপকটা জানলাম। এবার উদ্দীপক থেকে ক নম্বর প্রশ্নে চলে যাব।
ক নম্বর প্রশ্ন হচ্ছে খড়গ বংশের রাজধানী কোথায় ছিল? খড়গ বংশের রাজধানী কোথায় ছিল? আমাদের আজকের সৃজনশীল প্রশ্ন তোমাদের বাসার কাজের 1 নম্বর হচ্ছে ক। 1 নম্বরের ক হচ্ছে খড়গ বংশের রাজধানী কোথায় ছিল। তাহলে আমরা এর উত্তরটা জেনে নিই। খড়গ বংশের রাজধানী ছিল কর্মন্ত বসক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু মনোযোগ দাও। খড়গ বংশের রাজধানীর নাম ছিল কর্মন্ত বসক। কুমিল্লা জেলার বড় কামতার প্রাচীন নাম কর্মন্ত বসক। ক্লিয়ার? এরপরে আমরা খ প্রশ্নে যাব। খ প্রশ্ন হচ্ছে সেনদের বক্রক্ষত্রিয় বলা হয় কেন? সেনদের বক্র ক্ষত্রিয় বলা হয় কেন? সেনদের বক্রক্ষত্রিয় বলা হয় কেন? একটু আগে তোমাদের এই অধ্যায় থেকে আমি আলোচনা করেছিলাম, আর এই অধ্যায় থেকেই প্রশ্ন। তাহলে অবশ্যই তোমরা বলতে পারবা সেনদের বক্রক্ষত্রিয় বলা হয় কেন? সেনরা প্রথমে কি? সেনরা প্রথমে ব্রাহ্মণ, তাই না? সেনরা প্রথমে ব্রাহ্মণ, পরে তারা তাদের পেশা পরিবর্তন করার জন্য তারা পরে পেশা পরিবর্তন করে বক্রক্ষত্রিয় হয়। তাহলে তাদেরকে মানে সেনদেরকে বক্রক্ষত্রিয় বলা হয় কেন? আমরা এখন সুন্দর বুঝতে পারছি যে প্রথমে তারা ব্রাহ্মণ, পরে তারা পেশা পরিবর্তন করে করার জন্য তাদেরকে বক্রক্ষত্রিয় বলা হয়। তারা প্রথমে থাকে ব্রাহ্মণ থেকে যখন তারা পেশা পরিবর্তন করে তখন তারা বক্রক্ষত্রিয় হয়। তাহলে আমরা খ নম্বর বুঝতে পারলাম। আমি আরও ভালো করে বলছি, যে বংশের লোকেরা প্রথমে ব্রাহ্মণ থাকে এবং পরে পেশা পরিবর্তন করে ক্ষত্রিয় হয় তাদেরকে বলা হয় বক্রক্ষত্রিয়। ধারণা করা হয় সেন বংশ এদেশে বহিরাগত। তারা প্রথমে ব্রাহ্মণ ছিল, পরে পেশা পরিবর্তন করে ক্ষত্রিয় হয়। তাহলে এর একটু আগে বললাম প্রথমে তারা ব্রাহ্মণ থাকে, পরে তারা পেশা পরিবর্তন করে ক্ষত্রিয় হয়। তাহলে আমরা খ নম্বর ক্লিয়ার। এরপরে আমরা গ নম্বরে যাব। তোমাদের কি খুব কঠিন মনে হচ্ছে? খুবই সহজ করে বলছি। আচ্ছা, এরপরে গ, নবীনগরের শাসক গ, নবীনগরের শাসক অজয়ের কর্মকাণ্ডে কোন দেশ শাসকের কর্মকাণ্ডের প্রতিফলিত হয়? কর্মকাণ্ডের প্রতিফলিত হয়। তাহলে আমাদের আজকের গ নম্বর প্রশ্ন হচ্ছে নবীনগরের শাসক অজয়ের কর্মকাণ্ডে কোন দেশ শাসকের কর্মকাণ্ডের প্রতিফলিত হয়? ব্যাখ্যা করো। প্রতিফলিত হয়, ব্যাখ্যা করো। খ নম্বর শেষ হলো। গ নম্বর কি প্রশ্ন বুঝতে পারছো? সবাই একটু মনোযোগ দাও। গ নম্বর হচ্ছে নবীনগরের শাসক অজয়ের কর্মকাণ্ডে কোন দেশ শাসকের কর্মকাণ্ডের প্রতিফলিত হয়? ব্যাখ্যা করো। খুবই সহজ প্রশ্ন। তাহলে আমরা গ নম্বরের প্রশ্নের উত্তরে চলে যাব। নবীনগরের
শাসক অজয়ের কর্মকাণ্ডের বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেনের কর্মকাণ্ডের প্রতিফলিত লক্ষ্য করা যায়। তাহলে কার, এই যে নবীনগরের শাসক অজয়ের কর্মকাণ্ডের কোন দেশ শাসকের কর্মকাণ্ডের প্রতিফলিত হয়? নবীনগরের শাসক অজয়ের কর্মকাণ্ডের বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেনের কর্মকাণ্ডের প্রতিফলিত লক্ষ্য করা যায়। নবীনগরের শাসক অজয় ক্ষেমনী তার পরিবারের সাথে পুরাতন নিবাস ত্যাগ করে নবীনগরে নতুনভাবে বসবাস শুরু করেন। তেমনি সামন্ত সেনও ছিলেন বহিরাগত। তাদের পূর্বপুরুষের আদি বাসস্থান ছিল সুদূর দক্ষিণান্তের কর্ণাট্যে। তিনি শিক্ষা ও সাহিত্যের ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখতে সক্ষম হন। বল্লাল সেন তার হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, ফলে তার শাসনামলে ব্রাহ্মণ্য ধর্মের প্রতিপত্তি বৃদ্ধি পায় এবং বৌদ্ধ ধর্ম দুর্বল হয়ে পড়ে। ক্লিয়ার? এরপরে আমরা যাব, ঘ নম্বর প্রশ্নে যাব। ঘয়ে যাব। ঘ হচ্ছে উদ্দীপকে ঘ তুমি কি মনে করো উক্ত ঘ নম্বরে যাব। তুমি কি মনে করো উক্ত শাসকের বংশধরেরা শিক্ষা ও সাহিত্য বিকাশে যথেষ্ট অবদান রেখেছেন। তোমার উত্তরে যুক্তি দেখাও। যুক্তি দেখাও। তাহলে আমাদের আজকের ঘ প্রশ্নের উত্তর দেব। আমরা একটু আবার ঘ প্রশ্নটা একটু বলে নিই। তুমি কি মনে করো উক্ত শাসকের বংশধরেরা শিক্ষা ও সাহিত্য বিকাশে যথেষ্ট অবদান রেখেছেন? যুক্তি দাও বা যুক্তি দেখাও। তাহলে আমরা ঘ প্রশ্নের উত্তরে চলে যাব। উদ্দীপকে উল্লিখিত নবীনগরের শাসক অজয়ের কর্মকাণ্ডে সামন্ত সেন ও তার বংশধরদের শাসনকালের প্রতিফলন ঘটেছে। তাহলে প্রতিফলন ঘটেছে কোথাকার? নবীনগরের শাসক অজয়ের কর্মকাণ্ডে সামন্ত সেন ও তার বংশধরের শাসনকালের প্রতিফলন ঘটেছে, তাই না? আমি মনে করি সামন্ত সেনের বংশধরেরা তথা সেন শাসকরা শিক্ষা ও সাহিত্য বিকাশে যথেষ্ট অবদান রেখেছেন। নিচে শিক্ষা ও সাহিত্য বিকাশে সেন শাসনামলের অবদান আলোচনা করা হলো। 1160 খ্রিস্টপূর্বে বিজয় সেনের পুত্র বল্লাল সেন সিংহাসন আরোহণ করেন। তিনি অত্যন্ত সুপ্রতিষ্ঠিত ছিলেন। বিদ্যা ও বিজ্ঞানের প্রতি তার অনেক অনুরাগ ছিল, এমনকি তার একটি বিরাট গ্রন্থাগারও ছিল। কবি ও লেখক হিসাবে সংস্কৃত সাহিত্যে তার অবদান অপরিসীম। তিনি দান সাগর ও অভূত সাগর নামে দুটি গ্রন্থ রচনা করেন। তার পূর্বে বাংলায় কোনো রাজা এরূপ লেখেননি বা প্রতিভার পরিচয় দিতে পারেননি। মুসলিম সাহিত্যিক মিনহাজ তার দানশীল ও নামের ভূয়সী প্রশংসা করেছেন।
উপরিউক্ত আলোচনার দ্বারা প্রমাণিত হয় যে সেন বংশের শাসনামলে সেন রাজারা শিক্ষা ও সাহিত্য বিকাশে যথেষ্ট অবদান রাখতে সক্ষম হয়েছেন। তাহলে আমাদের আজকের ঘ ক খ গ ঘ, তাহলে তোমাদের বাসার কাজ দেওয়া থাকলো 1 নম্বর সৃজনশীল এই 4র্থ অধ্যায়ের 1 নম্বর সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকলো, তোমরা বাসায় পড়বা। কোনো সমস্যা হলে তোমাদের এই সিট অফিস থেকে কালেকশন করবা অথবা আমার সঙ্গে যোগাযোগ করবা, তাহলে তোমরা এই প্রশ্ন উত্তর আরও সহজ হবে। আর এই যে আজকে যে আমরা 4র্থ অধ্যায় ক্লাস করলাম, তোমরা যদি তোমাদের পাঠ্য বইয়ে আর এক ফাড়া ভালো করে রিডিং পড়ে নাও তাহলে আরও সহজ হবে। তাহলে কি কেমনভাবে বুঝতে পারবা যে আমি যেগুলো আলোচনা করলাম তোমাদের পাঠ্য বই থেকে যদি আবার নিজেরা একটু করে রিডিং পড়ো তাহলে আরও সহজ হবে, বোঝা আরও সহজ হয়ে যাবে। তাহলে তোমাদের আজকের এই 4র্থ অধ্যায়ে তোমরা কি কি শিখলা, তোমাদেরকে এখন যদি আমি প্রশ্ন করি যে তোমরা আজকের এই 4র্থ অধ্যায় থেকে কি কি শিখতে পারলাম মনে করছি, তোমরা কি কি শিখলা, আমি যদি এখন তোমাদেরকে প্রশ্ন করি, বলো তো সেনদের বক্র ক্ষত্রিয় বলা হয় কেন? পারবা তো? এই যে এখন যদি তোমাদেরকে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন দিই, কি প্রশ্ন? সেনদের, মনে করো প্রশ্ন দিলাম সেনদের বক্র ক্ষত্রিয় বলা হয় কেন? তোমরা আশা করি অবশ্যই পারবা। তারপরে যেমন খড়গ বংশের রাজধানী কোথায়, এই অধ্যায় থেকে আমরা কি কি শিখলাম? এটা শিখলাম না, খড়গ বংশের রাজধানী কোথায়। তারপরে আরেকটা কি শিখলাম, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? এই যে পাল বংশ, আমরা যে সেন বংশ পাল বংশ শিখলাম না, শুনলাম, তাই না? তাহলে আমরা এখন যদি বলি যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে, আমরা এই অধ্যায় থেকে কি কি শিখলাম? পাল বংশের প্রতিষ্ঠাতা, সেনদের বক্র ক্ষত্রিয় বলা হয় কেন। তারপরে কি শিখলাম? গৌড় রাজ্যের অবস্থান কোথায় ছিল। তারপরে কি বাংলার মৌর্য শাসন কাল পরিচালিত হতো কিভাবে। তারপর কি জাতি হিসাবে কাদেরকে নিষাদ বলা হতো, এ প্রশ্নটা ইম্পর্টেন্ট। জাতি হিসাবে, এ প্রশ্নটার উত্তর হচ্ছে জাতি হিসাবে কাদেরকে নিষাদ বলা হতো। অষ্টিক গোষ্ঠীকে জাতি হিসাবে নিষাদ বলা হতো, নিষাদ। তাহলে নিষাদ কাকে বলা হতো? অষ্টিক জাতিকে। তাহলে আমরা এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো জানলাম। আজকের মতো আমাদের এই ক্লাসের যদি তোমাদের কোনো সমস্যা থাকে, 4র্থ অধ্যায়ে যে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, এই অধ্যায়ে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবা অথবা সিট অফিস থেকে নিতে পারবা। তাহলে আজকের মতো এ পর্যন্তই।